আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে ঈদ মোবারক। ঈদুল আজহার এই আয়োজনে সকলকে ডক্টর টিভির পক্ষ থেকে আমি আব্দুল গনি বিদ্যান স্বাগত জানাচ্ছি। আজ আমরা আড্ডা দেব ডক্টর এবং নার্সদের নিয়ে, অর্থাৎ ডক্টরস ঈদ আড্ডার এই আয়োজনে আপনারা সকলে আমাদের সাথে থাকুন। আর এই আয়োজনে আমাদের সাথে শুধু ডক্টরসরাই রয়েছে এমনটি নয়, আমাদের সাথে রয়েছে একজন সেবিকাও। তাই চলুন শুরুতেই আর কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচিত হয়নি। প্রথমেই আমার বাম পাশে রয়েছেন ডাক্তার তৌহিদুল ইসলাম, মেডিকেল অফিসার, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এবং আমার ডান পাশে শুরুতেই রয়েছেন ডাক্তার মনীষা পাল, উনিও মেডিকেল অফিসার, সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এবং আমার সর্বডানে আমার কাছাকাছি রয়েছেন শিল্পী গমেজ, সিনিয়র স্টাফ নার্স, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আপনারা কেমন আছেন? ঈদ মোবারক সকলকে। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। খুবই ভালো লাগলো আপনাদের পেয়ে, আমরাও খুবই ভালো লাগছে, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, শুরুতে আমরা জেনে নেব ঈদের আনন্দর এই মুহূর্তটা কেমন কাটালো আমাদের এই ডাক্তার এবং নার্স আপুরা। শুরুতে আমি চলে যাচ্ছি আমাদের ডাক্তার মনীষা পালের আপুর কাছে। শুরুতে জানতে চাইবো, মনীষা পাল আপু, কেমন কাটালেন আপনার ঈদের সময়টা? ধন্যবাদ। ঈদ ভালোই কেটেছে, একটা হাসপাতাল এবং বাসা সবকিছু মিলিয়ে ভালোই। এই সময়টা কি ছুটিতে ছিলেন না ডিউটিতে? না, আমি ডিউটি করেছি, তারপরে আবার ডিউটির পরে ছুটি কাটিয়েছি। ছুটি পাইনি, মানে ঈদের দিনটা এবং আগে পরে মিলে ডিউটির মধ্যেই ছিলেন। ভাইয়া কি ছুটিতে ছিলেন না ডিউটি? আমি ছুটিতে ছিলাম, তবে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। বাহ। আর ডিউটিতে আপু ছিল, আপনি ছুটিতে ছিলেন, তার মানে আমরা বুঝতে পারছি দর্শক যে আপুরা ডিউটি করেছে বলেই ভাইয়া হয়তো ছুটি পেয়েছে, নাকি? এমনটাই তো? হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা নাম শুনে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমার ডান পাশে যে দুজন আপু বসা আছেন, একজন ডক্টর, একজন নার্স। তারা মুসলিম ধর্মের নয়, একজন হিন্দু, একজন আপু খ্রিস্টান, তো অন্য ধর্মের। আর তৌহিদ ভাই তো মুসলিম ধর্মের, যার কারণে মুসলিমদের সর্বোচ্চ আনন্দ উৎসব, আনন্দের এই দুই ঈদের, এক ঈদে তারা ছুটি কাটিয়েছেন, আপুরা ডিউটি করেছে। তো গমেজ আপু, আপনি কেমন, কোথায় কাটালেন ঈদ? আমি অফিসে কাটাইছি, কারণ আমার কলিগদের ছুটি ছিল, ওই সময় আমরা ডিউটিতে ছিলাম। আচ্ছা আচ্ছা। এই যে সবাই ছুটি কাটালো, আপনি ডিউটি করলেন, এটা আসলে খারাপ লাগেনি মনের কাছে? না, অনেক ভালো লেগেছে, এনজয় করেছি আমরা। তাই? জি। আমরা জানি যে ডাক্তাররা তো তাদের মানে প্রেসক্রিপশন করে দিয়ে চলে যান, বাকি ডিউটিরা একদম রোগীর সাথে, রোগীর সান্নিধ্যে, সবচেয়ে রোগীর কাছে থেকে আপনাদেরকে ডিউটি পালন করতে হয়। জি। তো এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে উপভোগ করেন? এই বিষয়কে আসলে আমরা উপভোগ অনেক মানে এইভাবেই করি, কারণ ওই সময় তো রোগী অত হাসপাতালে অত রোগী থাকে না। তো যে কয়জনের রোগী থাকে না কেন, তারা মুমূর্ষু রোগী থাকে, যারা বাড়ি যেতে পারে না। দেখা যাচ্ছে আমাদের ডক্টররা তারা প্রেসক্রাইব করে চলে যায়, তারপর সম্পূর্ণ রোগীর ইয়েটা আমাদের উপরে আসে, যে রোগী ঠিকমতো ওষুধ খেলো কিনা, সে ঘুমাচ্ছে কিনা। অনেক সময় আছে রোগী বাড়ির টেনশনে ঘুমায় না, জেগে থাকে। এই জেগে থাকা রোগীর জন্য খারাপ। এখন আমরা এর জন্য রোগীর পাশে মাঝে মাঝে কি খবর নিই যে আপনি কি করছেন, মন খারাপ করছে কিনা, ওষুধ ঠিকমতো খাচ্ছেন কিনা, খাবার ঠিকমতো খাচ্ছেন কিনা, এগুলো আমরা কিছুক্ষণ পর পর গিয়ে রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। এর বাইরে যখন ঈদের দিন আপনারা মানে রোগীদের নিয়ে ডিউটি করছেন, তারা আপনাদের নিয়ে কোনো আনন্দ শেয়ার করে না? তারা ঈদের তো বাসা থেকে হয়তো কোনো খাবার আনলে? না, খাবার নিয়ে আসে, কিন্তু খাবারটা আসলে আমরা কখনোই করি না, তাদেরকেই বলি যে আপনারা এটা মজা করে খান, যেহেতু বাসা থেকে নিয়ে আসছে। আপনারা শেয়ার করেন? আমরা ওইগুলো শেয়ার করি না কখনো। আচ্ছা আচ্ছা। তো এবার একটু ভাইয়ের কাছে জানতে চাইবো, তারা তো হাসপাতালে থেকে রোগীদের সাথে ঈদ করলো, আপনি নিঃসন্দেহে পরিবারের সাথে ঈদ করেছেন। পরিবারে কে কে আছেন, কোথায়, কিভাবে তারা ঈদ করলো? আমি তো আমার দেশের বাড়ি নরসিংদীতে ঈদ করেছি। পরিবারে আমার বাবা মা ভাই বোন সবাই আছেন, তো সবার সাথে ঈদ করেছি আর কি। ঈদের তো এবার ঈদুল আজহা উদযাপন হলো, তো এই সময়টায় তো আসলে আমাদের শুধু ঈদের নামাজ পড়েই শেষ নয়, পশু কোরবানি করতে হয়, অন্যান্য দায়িত্ব পালন করতে হয়, সেগুলি কিভাবে করলেন? না, আমরা হচ্ছে একান্নবর্তী পরিবার, তো আমার ভাই বোন সবাই মোটামুটি আমরা একসাথেই থাকি। সেই ক্ষেত্রে আমরা নামাজ পড়ে তারপর হচ্ছে গরু কোরবানি করে দেখা যায় যে মোটামুটি সারাদিন ব্যস্ত থাকতে হয়। ঈদের দিন আসলে এইটাকেই হচ্ছে আমরা মুসলিম ধর্ম অবলম্বনে এইটাকেই হচ্ছে মেইন কাজ হিসেবে থাকে, এবং এটাকে আমরা খুব এনজয় করি।
তারপরে ঘোরাঘুরির সুযোগ পান বন্ধু বান্ধব বা ওই দিন আসলে অত ঘোরাঘুরির সুযোগ থাকে না, তবে ঈদ পরবর্তী সময় 2-3 দিন ভালোই ঘুরেছি আর কি। ঘুরেছেন। মনীষ আপু, আপনারা তো ডিউটি করেছেন, তো এই যে ডিউটি করা অবস্থায় ঈদের আনন্দটা বাইরে কোথাও যেতে পারেননি, রোগীদের সাথে কাটিয়েছেন, সেটা কিভাবে শেয়ার করেন আসলে ঈদের দিনটা? আমার হচ্ছে ঈদের দিনই ডিউটি ছিল, তো যেহেতু আমার ঈদের দিন ডিউটি, তো ঈদটা আমি আগের দিন সেলিব্রেট করেছি। আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে হিন্দু ধর্মাবলম্বী হলেও আমরা সবসময় ঈদ পালন করতাম সবার মতোই। ঈদের নতুন জামা, আমাদের বাসায় রান্না হতো, তো এই জন্য আগের দিন আমরা বাসায় ঈদ পালন করছি, যেহেতু আমার পরের দিন ডিউটি ছিল। আর ঈদের দিন তো সকাল থেকেই পেশেন্টের চাপ ছিল এবার, যে ঈদ বলে যে আমাদের রোগীর চাপ কম ছিল এটা এবার পাইনি। কন্টিনিউয়াস রোগী আসছিল এবং সেভাবে আমরা আমাদের ট্রিটমেন্ট চালাচ্ছিলাম। এবং ঈদের দিন যেটা হয় যে হাসপাতালে রোগীদের জন্য এবং ডাক্তারদের জন্য একটা স্পেশাল আয়োজন থাকে, রান্না, স্পেশাল রান্না হয়, মেনু যে প্রতিদিন যেরকম হয় তার থেকে ঈদের দিন একটু ভালো মেনু থাকে, তো সব মিলিয়ে ভালোই ছিল। রোগীরা খাবার এনে শেয়ার করে না, অথবা আপনারা অফার করে? হ্যাঁ, কোন রোগী দেখা যাচ্ছে ঈদের দিনটাতে খুব কষ্ট পাচ্ছে, আপনারা সেবা দিচ্ছেন, তখন তো নিঃসন্দেহে মন খারাপ হয় আপনার। আর যখন দেখা যায় যে তারা সুস্থ হয়ে আপনাদেরকে সেলিব্রেট করছে বা বিদায় নিচ্ছে, সেই মোমেন্টটা কেমন লাগে? অবশ্যই একটা ভালো লাগে, কারণ তারা আমাদের উপর ভরসা করে, তো আমরা যে তাদের ওই ভরসা জায়গাটা যেতে পেরেছি, এটা অবশ্যই একটা ভালো লাগার একটা অনুভূতি। কিন্তু এমনটা হয় না আপু যে ডক্টর এবং নার্স তারা অধিকাংশই মুসলিম, তারা ছুটিতে চলে গেছে, আপনারা মুসলিমে অল্প কিছু অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিমদের সাথে মিলে ডিউটি করছেন, চাপটা বেশি পড়ে যায় না? এটা আসলে একটা মিশ্র অনুভূতি, মানে ছুটি কাটাতে কে না ভালোবাসে, সবাই ছুটি কাটাতে চায়, কিন্তু তার থেকে আমার কাছে যেটা বেশি মনে হয় যে এটা একটা, তারা আমাদের উপর দায়িত্বটা যে দিচ্ছে, এটা নিজেদের একটা দায়িত্ব পরিমাণ বেড়ে যায় বা নিজেদের একটা দায়িত্বশীলতার পরিচয় এটা বেড়ে যায়। এবং আমার কাছে মনে হয় এটা পেশাগত দায়িত্ব থেকে আমার এটা মানবিক দায়িত্ব, যে হ্যাঁ আমি আমার কলিগকে তার ছুটি কাটানোর পরিবারের সাথে এটা আমি একটা সুযোগ করে দিচ্ছি, এটা নিজের কাছে খুব ভালো লাগে। এবং কলিগের সাথে সে বন্ডিংটা আরো আমার মনে হয় যে স্ট্রং হয়, যে সে আমাকে ভরসা করে তার দায়িত্বটা আমার উপর দিয়ে যেতে পারছে এবং আমি সেটা ঠিকভাবে পালন করতে পারছি, এটা আমার কাছে খারাপ লাগার থেকে ভালো লাগাটাই বেশি। বাহ। দর্শক, মনীষা আপু একটি চমৎকার কথা বলেছেন, অর্থাৎ এই ডিউটি করার মাধ্যমে সহকর্মীর প্রতি যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা বেড়ে যায়, তারই একটি জ্বলন্ত দৃষ্টান্তর কথা তিনি বলছেন। এমনটাই হওয়া উচিত আসলে। তো তারা যখন আবার ডিউটিতে ফিরে আসেন, তখন তো তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছুটিতে যে সুযোগ হয়, যে আমরা ছুটি নিতে চাইলে তখন 2-3 দিন একটু ছুটি কাটিয়ে আসতে পারি, এটা আমাদের সেই স্কোপটা থাকে। আচ্ছা আচ্ছা। ডক্টর তৌহিদ ভাই, আপু বলছিলেন, মনীষা আপু জানালেন যে তারা ডিউটি শেষ করেন যখন, তখন আপনারা জয়েন করেন, তখন এই যে শিফটিং চেঞ্জিং যে বিষয়টা, তখন কিভাবে আসলে এটা করা হয়? বিরক্তিকর অবস্থায় নাকি আসলে কলিগের দায়িত্বটা বুঝে নেওয়া হয়? ধন্যবাদ। আসলে আমাদের যে ডাক্তারি পেশাটা, এটা তো একটা ইমার্জেন্সি সার্ভিস, এটাকে বন্ধ রাখার কোনো সুযোগই নেই। প্লাস হচ্ছে এখানে আমাদের একটা টিম ওয়ার্ক করতে হয়, যে আমরা সাপোজ যদি কোনো ওয়ার্ডে অথবা হচ্ছে কোনো ইউনিটে 20 জন ডক্টর থাকে, তা আমরা চেষ্টা করি যে যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তাদেরকে হচ্ছে আমরা একটু রিলিফ দেওয়ার জন্য, মানে আমরা যারা ছুটি কাটাই, আর ওর মাঝে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা হচ্ছে ডিউটি করে। পরবর্তীতে আমরা হচ্ছে যখন আসি, আসলে খারাপ লাগার কিছু নাই, কারণ আমরা তো মানে যারা ডাক্তারি পেশা করি, আমরা এইভাবে নিজেদেরকে সেট করে নিই যে আমাদেরকে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। সো আসলে খারাপ লাগে না, সেটা ভালো খারাপ মিলিয়েই। ঠিক আছে, ঠিকই বলছেন। আসলে এটা একটা পেশাগত দায়িত্ব, পাশাপাশি মানবিক দিক তো আছেই। অবশ্যই। আমি একটু এবারে গমেজাপুর কাছে জানতে চাইব যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি তো আপনাদের নার্সিং পেশাটাকে আধুনিকায়নের উদ্যোক্তা হিসেবে নিয়েছেন, তো তার আদর্শ কি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে পুরোপুরি? জি, বাস্তবায়িত হচ্ছে তার আদর্শ। আচ্ছা, তিনি যে নির্দেশনা বা যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী আমাদের নার্সিং পেশা চলছে। নতুন করে তো আরো অনেক কিছু সমন্বয় হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের মোটিভেশনের ব্যাপারে যেমন মনে করেন যে সবচেয়ে বিরক্তিকর কাজগুলি রোগীর আত্মীয় স্বজন বা রোগীরা আপনাদের সাথে করে থাকেন,
তখন কিভাবে আসলে এটাকে মানিয়ে নেওয়ার আসলে, চেষ্টা করা হয়? রোগীর লোকজন যখন হসপিটালে একজন রোগী আসেন তখন তো সুস্থ শরীরে তারা আসেন না, অসুস্থ হয়ে আসেন। এখন দেখা যাচ্ছে রোগীর লোক ওই সময় খুব অরিড থাকে, তারা আসলে বোঝে না যে আমরা ওখানে গিয়ে নার্সের সাথে কেমন অ্যাটিটিউড করব। তাদের তখন মাথা টেনশন থাকে, টেনশনে দেখা যাচ্ছে তারা এমন এক একজন এক একভাবে অ্যাপ্রোচ করে। এখন তারা অ্যাপ্রোচ করলে আমরা তো আর ওই অ্যাপ্রোচ ওইভাবেই করতে পারবো না, আমাদেরকে তখন তাদের হাসি মুখেই সেগুলো শুনতে হয় এবং তাদের সুন্দর মিষ্টি করে তাদের বুঝাইতে হয়। আচ্ছা, যেহেতু ঈদের অনুষ্ঠান আসলে একটু খুনসুটি করা যায়, নার্সরা যতটা সেবা দেয় রোগীর ক্ষেত্রে, পরিবারে নাকি হাজবেন্ডদের তার চেয়ে ঠিক উল্টাটা। এটা না না, আমার জানা মতে না। রোগীর সাথে যতটা সুন্দর আচরণ করা হয় সেটা যদি বাসায় করা যেত তাহলে নাকি আরো ভালো। না না, বাসায় কেন, বাসা তো যেরকম রোগীর সাথে সেরকম আচরণ। আচ্ছা, যাক, এমনটাই আমরা আসলে আশা করি। তো সেক্ষেত্রে যারা সেবক থাকে, আমাদের ভাইয়েরা যারা সেবা দেয়, তাদের তুলনায় আপুরা ভালো সার্ভ করতে পারেন, সেবাটা দিতে পারেন, এটার কি কারণ? না, বর্তমানে সেবক এবং সেবিকা দুই সমমান ভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে। আচ্ছা, বর্তমানে তো অনেক হাসপাতালে আমরা শুনি যে সেবা পেতে নাকি অতিরিক্ত উপঢৌকন দিতে হয় নার্সদেরকে। আমি এখন পর্যন্ত আমি এটা দেখিনি। দেখেন না, আমি দেখিনি এখন। আপু, সত্যি যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু আমি দেখিনি, সত্য কথা আমি দেখিনি। অনেক সরকারি হাসপাতালে, কারণ হচ্ছে যে সাধারণত আমি সার্জারি থেকে আসছি, ওটিতে এগুলা যেগুলো কোনো সুযোগই নাই। আচ্ছা, তাই যেন হয়। আমার ভাইয়েরা ভালো জানে। তবে একটি চক্র আছে, আমি মনীষা পালাপুর কাছে জানতে চাইবো যে আসলে এই চক্রটা দীর্ঘদিন ধরে আমাদের সেবার মানকে তারা মানে বদনামের দিকে নিয়ে যাচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে বিশেষ করে দালাল চক্র এবং হচ্ছে একটা চক্র, তারা সেবার নাম করে মানুষকে বা রোগীর লোকজনকে হেনস্থা করে, হয়রানি করে। এমনটা তো আপনারা দেখে থাকেন। আপনাদের ডক্টরদের পর্যায় থেকে কি ভূমিকা নেন তাদের এইটা দৌরাত্ম্য দূর করতে বা থামানোর? চেষ্টা করি যে আমরা রোগীদের সচেতন করার চেষ্টা করি যে, এবং আমাদের হাসপাতালে ওয়ার্ডে সব জায়গায় লেখা থাকে যে দালাল চক্র থেকে সাবধান, এবং এটাও লেখা থাকে যে কেউ যদি কোনো আমাদের যেমন সরকারি হাসপাতালে এখানে কোনো খরচ মানে আমাদের বেড ভাড়া নাই, তারপর রোগীর যে অপারেশনের কোনো ওটি চার্জ নেই, শুধু ওষুধের যে চার্জটা সেটা অপারেশনের জন্য সেটা নিয়ে থাকি। তো ওটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এখানে কোথাও আমাদের টাকা পয়সার কোনো লেনদেন নেই। তো যদি কেউ টাকা পয়সা চেয়ে থাকে সেদিকে অবশ্যই আপনারা যাবেন না। তো এই দালাল চক্র থেকে আমরা সবাইকে সেই সাবধানতাটা অবলম্বন করতে বলি যে যারা স্বাভাবিক, যারা অনেক দূর থেকে আসে চিকিৎসা নিতে, সবার শেষ আশা থাকে যে ঢাকাতে আসা, ঢাকাতে চিকিৎসা নেওয়া। তো তারা জানবে না, এটাই স্বাভাবিক। তারা অনেক চিন্তিত থাকে। তো অনেকে দালাল চক্র যেটা থাকে যে তারা একটু এক্সট্রা অ্যাফেকশন দেখায় যাতে তারা তাদের প্রতি ইনফ্লুয়েন্স হয় তাদের দ্বারা। তো আমরা আগে থেকে চেষ্টা করি সবাইকে সচেতন করতে, যারা এই ট্র্যাপে যেন না পড়ে। কিন্তু এরকম অভিযোগ আছে আপনাদের, বিশেষ করে চিকিৎসক সমাজের প্রতি, কারো প্রতি, যে আপনারা রোগীদের সময় না দিয়ে দেখা যাচ্ছে ওষুধ কোম্পানির মানে মেহমানদের বা তাদের আপ্যায়ন বেশি গ্রহণ করে থাকেন। যদিও এখন স্বাস্থ্য সংস্কার কমিশন এটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং শক্ত করে হাসপাতালে আসলে আমরা ঢুকতেই দিই না, এবং এটা পার্সোনাল মিটিং বা এটা আসলে এখন নিষিদ্ধ। খুবই খুশির খবর, এমনটাই যেন হয়। তৌহিদ ভাই, জানতে চাইবো যে ডক্টর তো আর এমনিতেই হয় না, অনেক পথ পরিক্রমা অতিক্রম করে নিজের থেকেই স্বপ্ন ছিল নাকি পরিবার থেকে বাবা মা স্বপ্ন দেখতো যে আমার সন্তান একদিন চিকিৎসক হবে? এখানে আসলে 2-3টা ফ্যাক্টর কাজ করে। এটা আমি মনে করি সবার ক্ষেত্রেই সেম। যখন আমরা ছোটবেলায় লিখতাম যে এসে অথবা রচনা আসতো যে আমার জীবনের লক্ষ্য বা লাইফ কি, তো তখন থেকে লিখতে লিখতেই হয়তো একটা নিজের মধ্যে একটা আবেগ চলে আসছে। আর প্রত্যেকটা ফ্যামিলির একটা ইচ্ছা থাকে যে তার ছেলে মেয়ে কেউ একজন ডাক্তার হবে। আমি জানি না সবার কিরকম, এটা আমার ক্ষেত্রে ছিল। তো সবকিছু মিলিয়ে এরকমই। তো এই যে দুজনেই সার্জন, তো আসলে সার্জনের বাইরেও তো অনেক পেশায় বা অনেক সেক্টর থাকে, সেগুলো না হয়ে সার্জন পেশায় কি পয়সা করি বেশি এর জন্য? না, এখন আমাদের তো এমবিবিএস ডিগ্রিটা হচ্ছে বেসিক ডিগ্রি, এটা সবাই অর্জন করে।
তারপর থেকে হচ্ছে আমরা মানে এমবিবিএস পাস করার পরে আমরা এক একজন এক এক লাইনে চলে যাই। তো এটা কিছু আপনি যেটা বললেন যে টাকা পয়সা অনেকে দেখে, অনেকে চিকিৎসার ধরনটা দেখে, আসলে এটা হচ্ছে আমাদের যখন ইন্টার্ন করি, আমরা ইন্টার্নশিপ করি, তখন অনেকটা ইনফ্লুয়েন্স থাকে সবাই, যে কেউ মেডিসিন দেখে ভালো লাগছে সে মেডিসিন পড়বে বা সার্জারি দেখে। তো আমার আসলে মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে সার্জারিতে একটা পেশেন্ট স্যাটিসফ্যাকশন থাকে, যেটা আসলে মানে মেডিসিনেও আছে, ওইটাকে আমি বলছি না, তবে সার্জারিতে আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি একটা, কিন্তু এটা তো জটিল কঠিন। হ্যাঁ, এটা আসলে মানে একদিনে সম্ভব না, আপনাকে অনেক দিন কাজ করতে হয়, অনেক এক্সপেরিয়েন্স অর্জন করতে হয় আর কি। কিন্তু মনীষা আপু, এই অভিযোগটা জানতে চাইবো যে ধরেন এটা তো এমন না যে একটা পণ্য, যে পণ্যের বিএসটিআই মূল্য নির্ধারণ করে দিল, সেরকম না। কিন্তু সার্জারির ক্ষেত্রে বিশেষ করে গভর্নমেন্টের বাইরে যারা প্রাইভেট সার্জন, বিশেষজ্ঞ বড় বড় সার্জন আছেন, তারা একই চিকিৎসার ক্ষেত্রে এক এক হসপিটালে এক এক রকম তারা মূল্য নির্ধারণ করে তাদের হলো পারিশ্রমিক ধরেন সার্জনের ক্ষেত্রে। তো এই যে তাদের ডিমান্ডটা, চাওয়াটা কম বেশি হয় রোগী ভেদে, এমনটা কেন? এটা আসলে সরকারি হাসপাতালের সাথে কম্পেয়ার করলে যেটা মেইনলি ভ্যারিয়েশন হয়, কারণ হাসপাতালে অনেক কিছু সাপ্লাই থাকে যেটা প্রাইভেটের থাকে না। মানে সরকারি অনেক ইনস্ট্রুমেন্ট যেগুলো খুবই কস্টলি, এবং সার্জারির ইনস্ট্রুমেন্টগুলো অনেক কস্টলি হয়। তো সরকার থেকে অনেক থাকে এরকম সাপ্লাই যেগুলো আমরা রোগীর জন্য সাপ্লাই থেকে ইউজ করতে পারি, কিন্তু বেসরকারি হাসপাতালে তো এই সাপ্লাইগুলো থাকে না, তখন সেটার চার্জ রোগীদেরই দিতে হয়। তো এই ক্ষেত্রে এখানে ডিমান্ডটা বেড়ে যায়, এটা একটা কারণ হতে পারে। আর পার্সোনাল কারণ সেটা তার ব্যাপার আসলে, আমি এটা না, খুব বুদ্ধিমতীর মতো উত্তর দিয়েছেন, তো বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি যদি ইন্টারকন্টিনেন্টালে এক কাপ কফি খান, যেরকম দাম হবে, আবার যদি সেটা গিয়ে হচ্ছে একটা পাশাপাশি একটা ক্যাফেতে খান, এটা দাম কিন্তু ভিন্ন হবে। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আর কি, ঠিক আছে? তো তারপরও আমাদের চাওয়া থাকবে, যেহেতু আপনারা চিকিৎসক সমাজ, আপনাদের কাছে আমরা সাধারণ মানুষ হিসাবে চাইবো যে এটারও একটা মানে সহনশীল পর্যায়ের যেন রোগীদের প্রতি সুদৃষ্টি দেওয়া হয়। আপনি এবারে জানতে চাইবো যে আপনার পরিবারে কে কে আছেন, কি অবস্থায়? আমার পরিবারে আমার মা বাবা আছে, আমার বড় বোন আছে, আর এখন আমার শ্বশুর বাড়ি আছে, তো তার সেখানেও মা বাবা আছে, তারপর স্বামী, দিদি, সবাই আছে। দাদা কি ডাক্তার না অন্য পেশায়? অন্য পেশায়। আচ্ছা, একটু ভাইয়ের কাছেও জেনে নি যে ম্যারিড তো নিঃসন্দেহ? না, এখনো বিয়ে করিনি। দর্শক, আমাদের একজন আনম্যারিড ডক্টর পেয়েছি, তবে অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই পছন্দ করতে পারে, তখন কি যোগাযোগ করবো? হ্যাঁ, ভেবে দেখবো। এখনো ভেবে দেখবে কি বলে না বলে। যাই হোক দর্শক, একটু মজা করলাম, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, মজার ছলে বলি আর যাই বলি, সংসার দ্রুত করাই ভালো। জি, অবশ্যই, এটা তো মেনে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবারে আমি একটু আবারও শিল্পী গমেজ আপুর কাছে যাই। আপু, আপনার পরিবারে কে কে আমার আছেন? পরিবারে বর্তমানে আমার বাবা মা নেই, আমার 4 ভাই বোন তারা আছেন, আর আমার শ্বশুর বাড়ির ইয়াতে আমার 2 মেয়ে, হাজবেন্ড, শাশুড়ি, 2 দেব। এই যে নার্সিং পেশায় এসেছেন, এটা নিজে থেকেই নাকি পরিবার চেয়েছিল? এটা হচ্ছে কিছুটা আমারও ছিল, কিছুটা ফ্যামিলিরও ছিল। যেমন আমি ইন্টারমিডিয়েট দেওয়ার পরে বাবা চিন্তা করলো যে কি করব, তুমি কোন দিকে যাবে। পরে আমি যেহেতু খ্রিস্টান, আমাদের ধর্মের গুরু আছেন, উনি পরে আমার বাবাকে বললেন যে সুনীল, তুমি তোমার মেয়েকে নার্সিংয়ে দাও। তখন বাবা, না, বিশেষ করে ব্রাদার ফাদার এরা তো এই পেশাটাকে খুব অনার করে। জি জি, তারা আপনাদের ধর্মেটা। তো এবং আমি পড়াশোনা করছি খ্রিস্টান মিশন হসপিটাল রাজশাহীতে। আচ্ছা আচ্ছা। তা আমাদের ধর্মগুরু তখন বললেন যে সুনীল, তুমি তোমার মেয়েকে নার্সিংয়ে দাও, ইন্টারমিডিয়েট দিছো, এখন জেনারেল লাইনে পড়াশোনা করো, জেনারেল লাইনে পড়াশোনা করে চাকরি পাওয়া টাফ, তুমি মেডিকেল লাইনে দাও। পরে বাবা যখন আমাকে বললো, তখন আমি ভেবে দেখলাম না, করা যায়, এভাবেই আর কি। পরে কখনো এমন মনে কষ্ট হয়নি তো যে ডাক্তার নার্স না হয়ে যদি ডাক্তার হতে পারতাম আরো ভালো হতো? আসলে স্টুডেন্টটা এত বেশি ভালো ছিলাম না, এজন্য কখনো চিন্তাও করি না যে ডাক্তার হবো। মানে এখনো মনে হয় না? এখনো মনে হয় না, আমি অনেক ভালো আছি, নার্সিং রোগীকে সেবা করতে পারছি, এটা করে আমি অনেক প্লিজ। ডক্টররা কখনো বিরক্ত করে না? এখন পর্যন্ত আমাদের ডক্টরের বিরক্ত করে? কে বলে? না, আমাদের ডক্টররা করেনি।
কিন্তু এমন তো হয়েছে যে দেখা যাচ্ছে একটা ফাইল নিয়ে 3 বার গেছেন, স্যার এটা বুঝি নাই বা কি বোধ হয় বলেন কি, না এরকম? হ্যাঁ, তাও হয় নাই। অনেক পাইনি, কিছু, এখনো পাইনি আমি। অনেক রাগী ডাক্তার তো আছেন, আপনি স্বীকার করেন ওইরকম না ডক্টরের কাছে এখন পর্যন্ত আমি হয়তো যাইনি। হয়তো। আচ্ছা, তাহলে না যাক, আগামীতেও যেন না যান এরকম। তো এই পেশা নিয়ে আপনি তাহলে অনেক সন্তুষ্ট? আমি প্লিজড। আবার একটু মনীষা আপু, আপনার কাছে জানতে চাইবো যে এই পেশার বাইরে ব্যক্তি লাইফে আর কি নিয়ে ব্যস্ততার সময় যায়? ব্যস্ততা বলতে ছোটবেলা থেকে তো অনেক কিছু শেখানো হয়। আমার মা বাবা যেমন আমাকে এবং আমার বড় বোনকে ছোটবেলা থেকে গান শিখিয়েছিল, কিন্তু পরে এসে ওটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু আমার আবার ছোটবেলা থেকে নাচের প্রতি একটা আগ্রহ ছিল। তো মেডিকেল লাইফে অনেক প্রোগ্রাম করা হয়েছে এবং মাঝে মধ্যে ছোটখাটো ছবি আঁকাও হবে শিখিনি, কিন্তু শখের বসে মাঝে মধ্যে করা হয়। ইন্টার্ন করা অবস্থায় নাচ গান করা হয়? ইন্টার্নশিপে তো হয়েছে, ইন্টার্নশিপে মেডিকেল লাইফে সব জায়গায়। আমরা কিন্তু করোনার সময় দেখেছি যে চিকিৎসকরা রোগীদেরকে এন্টারটেইন করতেছে নেচে গিয়ে, ভাইয়া ঠিক কিনা? তো এমনটি করা হয়েছে কিনা? না, রোগীদের সাথে ওরকম হয়নি, বাট কলেজে বিভিন্ন প্রোগ্রাম হতো, সেখানে পার্টিসিপেট করা হতো। দর্শক, তার মানে বুঝতেই পারছেন যে আমাদের আপু একজন নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, পাশাপাশি একজন গুণী চিকিৎসকও। তো আমরা তো এই মঞ্চে নাচের ব্যবস্থা নেই, কিন্তু ছোট্ট করে একটা, না ঠিক শিশুকালে মানে ছোট অবস্থায় যে গানগুলি শিখছেন, প্র্যাকটিস করছেন, সেখান থেকে স্মৃতিচারণ করার মতো। না, গান আসলে এটা আসলে প্র্যাকটিসের বিষয়, তো প্র্যাকটিস থাকলে একটা কনফিডেন্স থাকে। আমরা নন প্র্যাকটিসটাই শুনতে চাই একটু। তাহলে একটু স্মৃতি মনে করাই দিই যে আপনি প্রথম কোন গানটা শিখতে চেষ্টা করছিলেন, মনে আছে? সেটা অনেক ছোটবেলায়। সেটা কি ছিল? হয়তো কোনো ছড়া গানই হবে। তাহলে একটু আবৃত্তি শুনে, ছোট্ট করে একটা। আবৃত্তি আমি কখনো শিখিনি এবং ভাবে করাও হয়নি। আসলে কি বলবো, আমার তো শুনতে খুব ইচ্ছা করছে এবং আমার বিশ্বাস এই অনুষ্ঠান যারা দেখছে তারাও খুব উদ্গ্রীব হয়ে বসে আছে যে আপু একটু পরিবেশনা করুন। আচ্ছা, তাহলে তৌহিদ ভাই, আমরা তো গান শোনা থেকে মিস করলাম, নাচও দেখতে পাচ্ছি না। এখন আপনি চিকিৎসকের পাশাপাশি, এই সেবার পাশাপাশি কি করা হয় বাড়তি, বা কোনো হবি আছে কিনা? বাসায় যখন থাকি না, ঈদের মধ্যে কি করি না, সব মিলে। আমি আসলে একদম স্কুল লাইফ থেকে হচ্ছে খেলাধুলাটাকে বেশি পছন্দ করি। যখনই ফ্রি টাইম থাকে তখনই আসলে মানে দেখা যায় বন্ধু বান্ধব মিলে আপনার একটু ফুটবল খেলা অথবা হচ্ছে মানে একটু ঘুরতে যাও, এই দুইটা কাজ বেশি করা হয় আর কি। তাহলে প্রিয় খেলা ফুটবল? সব খেলাই পছন্দ করি, তবে যখন যেটা সুযোগ হয় আর কি। ফুটবল সুযোগই কম হয়, কিন্তু মানে এখন মাঠে গিয়ে আর খেলা হয় না, মোবাইলে খেলেন না এরকম কিছু? না, মাঠেই খেলা হয়। আমরা যেমন প্রতি শুক্রবার আমাদের একটা সুযোগ থাকে, প্লাস বাসায় গেলে দেখা যায় যে এখন বৃষ্টির সময় মাঝে মাঝে বৃষ্টিতেও খেলা হয়, যেটা আসলে খুব উপভোগ হয়। প্রিয় খেলোয়াড় কে? ওইটা বললে তো দর্শক একদিকে চলে যাবে। দেখছেন, আপনি তো পলিটিশিয়ান না, আপনি ডাক্তার, আপনার কাছে দর্শক যেদিকে যাক আসবেই। ভোট কমবে না নাকি? ইলেকশন করার ইচ্ছা আছে সামনে? না, আপনার ফুটবল হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালো লাগে। আচ্ছা, যাক, ভালো। তার মানে এটা হচ্ছে আপনার পছন্দের মানুষ থাকতে পারে, খেলোয়াড়ও থাকবে। আপুর প্রিয় শিল্পী বলতে গেলে অনেকেই, তাই তো একজন স্পেসিফিক করে বলাটা খুবই কঠিন। তারপরে গুনগুন করে কার গান শোনা হয়? আমি যেমন হিরো আলমের ফ্যান, আমার প্রিয় শিল্পী হিরো আলম, আর হচ্ছে ডক্টর মাহফুজ সাহেব। আমার হচ্ছে পুরানো দিনের গান আমার বেশি ভালো লাগে। আচ্ছা, পুরানো দিনের শিল্পী কম বেশি সবার গানই শোনা হয়। এবারে আমাদের শিল্পী গমেজাপুর নিঃসন্দেহে আছে পছন্দের এমন কেউ? আমারও এরকম পুরানো দিনের মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, ওনাদের গান খুব পছন্দ। আর চলচ্চিত্র নায়ক নায়িকাদের মধ্যে ওরকম দেখা হয় না, ফিল্ম দেখা হয় না। আল্লাহ, কি বল, ছোটবেলায় স্কুল কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যান নাই? হ্যাঁ, সেটা তো গিয়েছি অনেক। তাহলে ছোটকালে গিয়েছি, তখন অনেক গেছে দর্শক, আর এখন দেখেন এখন সময় নেই, সময় নেই এখন। তাহলে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা তো স্কুল ফাঁকি দিয়ে না, ছুটি যখন হতো তখন দিয়েছে। এই যে এখন তো ডিউটি করতেছেন, ঈদের অন্যরকম ঈদ উদযাপন করছেন, শৈশব কৈশোরে শিশুবেলায় তো ঈদ ছিল, তখন আপনার প্রতিবেশীরা যখন ঈদ উদযাপন করতো
বা আপনাদের ধর্মীয় উৎসবে মুসলিমরা কিভাবে আসতো, এই কিভাবে সেই সময়টা? প্রথমত আমরা যেখানে ছিলাম ওটা একটা খ্রিস্টান গ্রাম, ওখানে কোনো হিন্দু কোনো মুসলমান কোনো ফ্যামিলি নেই। এটা পুরো রাজশাহীতে? গ্রামটা না, এটা হচ্ছে মেহেরপুর মুজিবনগর বল্লভপুর গ্রাম, ওই গ্রামটা খ্রিস্টান? পুরোটাই পুরোটাই? খ্রিস্টান। আচ্ছা আচ্ছা। ওটার আশেপাশে অনেকগুলো গ্রাম না, আছে। আমি কুষ্টিয়ার maximum- ছেলে তো আমি। বল্লভপুর গ্রাম, আচ্ছা। বল্লভপুর এটা আমার জানা খ্রিস্টান। ছিল না যে ওখানে পুরোটাই পুরো- খ্রিস্টান ওটা। তো গ্রামের নাম কি আমাদের- তাহলে? বল্লভপুর। এটা তো আসলে খ্রিস্টান গ্রাম হওয়ার কথা ছিল। আসলে ওটা হয়তো কোনো রাজার নাম করেই গ্রামটা রাখা হয়েছে। গ্রামের নাম হয়েছে বল্লভ। যাক। আর মনীষাপু, আপনার শৈশব কৈশোরের কেমন কেটেছে আমার সেটা? হচ্ছে ছোটবেলা থেকে আমি খুলনাতে বড় হয়েছি, তো আমার স্কুল কলেজ মেডিকেল সবই খুলনা। তো ছোটবেলা থেকে ঈদ আমি আমার অন্যান্য মুসলিম ফ্রেন্ডরা যেভাবে সেলিব্রেট করতো, আমি দেখতাম যে এক মাস ধরে তাদের একটা প্রিপারেশন, বিভিন্ন প্ল্যান, এবং সেই প্ল্যানের অংশ আমিও ছিলাম। তো আমিও নতুন জামা কিনতাম এবং আমার ফ্রেন্ডদের বাসায় আমার দাওয়াত থাকতো, আমিও তাদের সাথে ঘুরতে বেরোতাম। তো সেভাবে স্কুল কলেজে এবং মেডিকেলে উঠেও আমি আমার ফ্রেন্ডদের বাসায় ঈদের দাওয়াত খেতে গেছি এবং সবসময় ঈদ সেলিব্রেট করা হতো এবং পূজার সময় তারা আমার বাসায় আসতো, আমরা একসাথে আর কি সবকিছু, একসাথে পুজো দেখতে যাওয়া, একসাথে ঈদের দিন এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, এটা সবকিছু করা হয়েছে। দেখুন, আমাদের এই দেশটা সত্যি অসাধারণ সুন্দর, কত জাতিগোষ্ঠী ধর্ম বর্ণের মানুষ মিলে আমরা বসবাস করি। তারপরেও কেউ কেউ দেশের বাইরে থেকেই বলে যে আমরা নাকি একজন আরেকজনের প্রতি মমত্ববোধ, ভালোবাসা নাই, হৃদয়হীন কাজ করি, খুনোখুনি মারামারি করি। আসলে কি ঠিক? না, এটা আমরা আমি নিজের- বিশ্বাস করি, কারণ আমার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা খুবই ভালো। ভালো। আপু, আপনার তাই মনে হয় যে আমরা আমি কখনো এরকম দেখিনি। দেখি নাই? প্রিয় দর্শক, আমার ডান পাশে দুইজন আপু রয়েছেন, তারা একজন খ্রিস্টান ধর্মের, একজন হিন্দু ধর্মের। তারা নিজেরাই স্বীকার করছেন যে না, এরকমটা আমাদের দেশ নয়। আমাদের প্রত্যেকের পরিবেশ এবং আর আশেপাশে যারা প্রতিবেশী আছে সবার সাথে মিলেমিশে বসবাস করি। ভাইয়া, আপনার শৈশব কৈশোরের ঈদ কেমন কেটেছে? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে নরসিংদী ক্লাস একদম স্কুল কলেজ ঢাকায় থাকলেও আমরা ছুটিতে বিশাল ছুটিতে সবসময় নরসিংদী কাটাতাম। তো ঈদগুলো ভালো কাটতো কারণ সবাই মিলেমিশে একসাথে, মানে আমরা ভাই বোন যারা ছিলাম দেখা যেত ঈদের মধ্যে সবার একসাথে দেখা হইতো, না হয় সবাই বিভিন্ন জায়গায় থাকে। আর হচ্ছে ঈদ আসলে একদিন থাকে না, টোটাল হচ্ছে 2-3 দিন চলে যায়, কারণ আত্মীয় স্বজন সবার বাসায় যাওয়া, সবাই আসে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই কাটতো। ঠিক আছে। ওই সময় কি ওই যে দাদা নানার হাত ধরে বা বাবার হাত ধরে ঈদগাহে যেতেন, এরকম হ্যাঁ, স্মৃতিগুলো মনে পড়ে? এটা তো হচ্ছে আমরা শুধু দাদা না, আমরা হচ্ছে যে 3 ভাই আছি, বাবা আছেন, সবাই মিলেমিশে একসাথে নামাজে যাওয়া এবং নামাজ থেকে আসা, তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করা। সেলামি নেওয়া দেওয়া হতো না? এটা তো পার্ট। ঠিক আছে। 3 ভাইয়ের মধ্যে বেশি পেত কে সেলামি? ছোট ভাই তো মানে আমি মেজো, আমার ছোট ভাই বেশি পাইতো। এ নিয়ে মন খারাপও হতো? মন অত খারাপ না, শুনি যে মেজো ভাইরা একটু অবহেলিত হয়, তাই মনে হয়েছে কখনো আপনার কাছে? না, ওইরকম মনে হয় না আসলে। আমি একটু দূরে থাকতাম, একদম ক্লাস 6 থেকে বাসার বাইরে। তো সেই ক্ষেত্রে আসলে বিশেষ করে আম্মার হচ্ছে আমার প্রতি খুব একটা ইয়ে থাকতো, মানে বাড়তি টান থাকতো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যাক, বাবা মা বেঁচে আছেন তো? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো প্রিয় ভাই, আমাদের দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি, অনেক গল্প আড্ডা হচ্ছে। তো একটু স্মৃতিচারণ জানতে চাইবো যে এই মেডিকেল জীবনের এত বড় জার্নিতে কখনো কি কোনো রোগীর সাথে মধুময় বা কষ্টের স্মৃতি আপনাকে ফিল করে বা পীড়া দেয় কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি আমার হচ্ছে খুব রিসেন্ট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমরা ডিউটি করছিলাম, তো একটা পেশেন্ট ছিল হচ্ছে প্রতিবন্ধী টাইপ। তার মা হচ্ছে মোটামুটি 20 বছর বয়স, কিন্তু সে প্রতিবন্ধী। তো ছেলেটা আমাদের কাছে আসছে আগের দিন বিকেলে। তো পরের দিন আসলে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, কিন্তু আসলে বাঁচানো সম্ভব হয়নি। এটা আসলে আমি এই জন্য বললাম যে সে মারা যাওয়ার পরে যখন আমরা ডেথ সার্টিফিকেট দেই বা ডিক্লেয়ার করি, তার মা এমনভাবে কান্নাকাটি করতেছিল, এটা আসলে খারাপ লাগার মতো। যদিও ছেলেটা প্রতিবন্ধী, প্লাস তার আরও অনেক ধরনের অ্যাবনর্মালিটি আছে, তো তারপরেও আমি আমার নিজের থেকে চিন্তা করলাম যে আসলে বাবা মার কাছে তার সন্তানটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। সে আসলে প্রতিবন্ধী হোক বা
সে কোনো কাজ করতে না পারুক বা কিছু না করতে পারুক। তো এটা একটা মানে স্মৃতিচারণ যে সব বাবা মারই হচ্ছে আসলে ছেলে মেয়েদের প্রতি ইয়ে থাকে, এবং আমার নিজেরও কষ্ট লেগেছে এটার জন্য। সত্যি তৈয়দ ভাই অসাধারণ করে বলেছেন, আসলে আমার ভিতরটাও নাড়া দিয়ে যাচ্ছে। হোক কোনো বাবা মায়ের সন্তান যেমনই হোক না কেন, প্রতিবন্ধী হোক, ল্যাংড়া খোড়া কানা যাই হোক না কেন, পৃথিবীর সকল কিছুর বিনিময়েও সে তার সন্তানকে বিনিময় করতে চায় না, দিতে চায় না। এটাই তো আসলে ভালোবাসা। এ নিয়েই আসলে মাতৃত্ব আর পিতার সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা। আপু, মনীষা পাল আপু, আপনার কাছে জানতে চাইবো যে এমন কোনো ভালো লাগা বা খারাপ লাগা অনুভূতি আছে কি? ভালো লাগা অনুভূতি তো অনেক, কারণ আমাদের চিকিৎসা যখন রোগী সুস্থ হয় বা তাদের থেকে আমরা যখন সে অ্যাপ্রিসিয়েশনটা পাই, এটা আসলে খুবই ভালো লাগে। এবং মাঝে মধ্যে এমন অনেক ইমার্জেন্সি কেস চলে আসে হঠাৎ করে অ্যাডমিশনে, এবং ইমার্জেন্সি যে আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি, যখন আমরা চোখের সামনে দেখি যে হ্যাঁ খুবই ইনস্ট্যান্ট সেটা কাজ করেছে, এটা খুবই তখন ভালো লাগে যে না আমরা রোগীর জীবন বাঁচাতে পেরেছি। আর খারাপ লাগা বলতে কোনো স্পেসিফিক কোনো রোগীর কথা মনে পড়ে? স্পেসিফিক অনেক রোগীর কথাই মনে পড়ে। খারাপ লাগার আমার এখন যেটা মাথায় আসছে যে আমি তখন ইন্টার্নশিপ করতাম মেডিসিনে, তো প্রথম মেডিসিনে তখন আমার ডিউটি শুরু হয়েছে। সেটা যে কোনো মৃত্যুই সবার জন্যই দুঃখের, এবং সার্জারি গাইনিক থেকে মেডিসিনের মৃত্যুর হারটা বেশি, কারণ মেডিসিনের রোগীর চাপও অনেক বেশি, মৃত্যুর হারও বেশি। সেটা একটা ওপিসি পয়জনিং বলি আমরা, একটা পয়জনিং এর কেস ছিল, এবং বাবা বিষ খেয়েছিল এটা, এবং ওপিসিটা খুবই আমরা ক্রিটিক্যাল ধরিও, যারা এই ওপিসি খেয়ে আসে তাদের মৃত্যুর হার খুবই বেশি। এবং মানে কিছুদিন আইসিইউতে থাকার পরে সে মারা গেছিল, কিন্তু তার পাশে যে তার দুইটা ছেলে ছিল এবং তারা খুবই অল্প বয়স ছিল, তাদের মুখে যে অসহায়ত্বটা আমি তখন দেখেছিলাম, এটা আমি অনেকদিন পরে যে ওটা আমাকে খুব মানে নাড়া দিত। এবং তখন মনে হতো যে যারা আমরা সুস্থ আছি বা হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে গেলে তখন খুবই মানে নিজেকে খুব ব্লেসড মনে হয় যে যারা সুস্থ আছে তারা আসলে অনেক ভালো আছে। হাসপাতালে আসলে আমরা এই রিয়েলিটিটা বুঝতে পারি যে সুস্থ থাকাটাই মেইন। বাহ, আসলে প্রিয় দর্শক, যারা সুস্থ আছেন তারা কতটা লাকি তা কেবল যারা ভুক্তভোগী বিছানায় ছটফট করছেন তাদের দিকে তাকালে বুঝতে পারা যায়। এজন্যই হয়তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের কাছে যাতায়াত করতে বা হাসপাতালে গিয়ে দেখতে, যে নিজেকে তাহলে বোঝা যাবে যে স্রষ্টার প্রতি কতটা সমর্পণ করা যায়, শুকরিয়া আদায় করা যায়। আপু, আমরা শিল্পী আপু শেষের দিকে আছি, যদি একটু বলতেন যে করোনাকালীন সময়ে নিঃসন্দেহে ডিউটি করেছেন, সেই সময়টা, তো সেই সময়ের কোনো স্মৃতি কি মনে পড়ে, খারাপ ভালো? সেই সময় একটা স্মৃতি মনে পড়ে, আমি তখন 7 নম্বর ওয়ার্ডে আমাকে 1 সপ্তাহের জন্য ডিউটি দেওয়া হয়। তো আমি খুব করোনার ডিউটি খুব কম করছি, 7 দিনই মাত্র করছি, কারণ আমার রিপ্লেসমেন্ট ছিল ওটিতে, সার্জারি ওটিতে, যার কারণে ওটির মেয়েদের আবার করোনা ডিউটিতে একটু কম দিচ্ছিল দেওয়াতে। তারপরে ওখানে একটা রুগী, আমি যাই ওখানে, একটা রুগী তাকে বুঝতেই পারিনি যে সে মারা যাবে, রাত 1টার দিকে সে এমনি কথা বলছে, আমরা যেমন আমাদের শিডিউল যে 10টার সময় যে ইঞ্জেকশন দেওয়া। তবে আমি সত্যি করোনা যে পাশে গেলে যে হয়, আমার কাছে মনে হয় যে এটা ভুল, কারণ আমি যখন রুগীর পাশে গেছি সবাই ভয় পাইছে, কিন্তু আমাদের শুধু ওটির যে গাউন, ওই গাউন, ফেস শিট আর জাস্ট গ্লাস, এই কয়টা পরে আর গ্লাভস, এই কয়টা পরে রুগীর পাশে বসে রুগীর ইঞ্জেকশন দিছি, ওই রুগীকে ইঞ্জেকশন দিছি, দেওয়ার পরে সে বলছে মা ব্যথা করতেছে, তা আমি আবার ওনার হাতটা ধরে এরকম করে করে, তখন উনি আমাকে বলতেছে এরকম ভাবে মা আমাদের কেউ ধরে নাই। তো এইটা আমার খুব লাগছে, কেন চাচা আপনাকে ধরবে না? না মা, সবাই তো দূর থেকে, আসলে তো ওই সময় তো এটা ওই সময় কিন্তু একটা আতঙ্ক ছিল, করোনা মানেই আতঙ্ক। তো ওনার কথাটা শুনে আমি বললাম কেন চাচা? বলছে মা তুমি যে ইঞ্জেকশনটা দিলে আমি বাঁচবো তো? কেন চাচা আপনি বাঁচবেন না? আমার ভিতরটা না ভালো লাগছে না। তো পরে ওনাকে আমি 10টার দিকে ইঞ্জেকশন দেওয়ার পরে 1টার দিকে হঠাৎ করে আমাদের এসে বলতেছে অত নাম্বার বেডের পেশেন্টটা খারাপ। পরে আমরা ডক্টর কল করলাম, ডক্টর কল করার আসার পরে কিছুক্ষণ পরে এসে মানে পরে যে ওনার যে কথাগুলো, যে ওনার সাথে যে কথোপকথনগুলো হয়েছিল, এইগুলো আমি কখনো ভুলতে পারি না। হ্যাঁ, যে এইভাবে মানুষ কথা বলতে বলতে মারা যেতে পারে, আমার বিশ্বাস হয় না। আমি এটা খুব মানে ওই কথাগুলো আমার কানে সবসময় ভাসে যে এটা কিভাবে সম্ভব। সত্যি প্রিয় দর্শক, আসলে খুব কাছ থেকে মানুষের জীবন ফিরে আসা বা জীবন চলে যাওয়া, এটা কেবল নার্স এবং ডক্টররাই দেখতে পান। আমরা যারা চিকিৎসা সেবা নিতে পারি তাদের কাছে তাদেরও প্রত্যাশা থাকে যেন আমরা ভালো আচরণ করি এবং তাদের সর্বোচ্চ সেবাটুকু নিতে পারি। আমার বিশ্বাস ডক্টর এবং নার্স আপুরা তাদেরও সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য আমাদের বাঁচিয়ে তোলবার চেষ্টা করে যান।
তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, আমরা খুব ছোট্ট করে ঈদের শেষ মুহূর্তে যদি কোনো কিছু বলার থাকে সরাসরি দর্শককে ভাই তৌহিদ ভাই প্লিজ যদি শুভেচ্ছা জানান বা কোনো কথা থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আজকের যারা আমাদের পুরোটা অনুষ্ঠান দেখেছেন, বিশেষ করে শ্রোতা যারা আছে, সবাইকে হচ্ছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আপনারা সব সময় হচ্ছে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন এবং যদি বেশি সমস্যা মনে হয় সবসময় হসপিটালে চলে যান। আসসালামু আলাইকুম। আপু, আপনিও আমাদের দর্শকদের বিদায় নিতে পারেন। আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। না, আমরা যখন হাসপাতালে ঈদ ডিউটি করি, তো একটা জিনিস আমরা দেখি যে আমরা যখন এই ঈদের উৎসব পালন করতে যাই আমরা অনেক সময় অসচেতন হয়ে পড়ি এবং অনেক ক্যাজুয়ালিটি আমরা পাই, অনেক অ্যাক্সিডেন্ট পাই, যে একটু আমরা সেলিব্রেশন করতে যেয়ে আমরা সেই সাবধানতা অবলম্বন করি না। তো আমি একটু সবাইকে বলবো যে অবশ্যই আমরা ঈদ আনন্দ পালন করবো, কিন্তু তার সাথে আমরা একটু এক্সট্রা সতর্ক থাকবো যাতে এই ক্যাজুয়ালিটিগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আমরা চাই না এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হোক, যে আমরা আনন্দ করতে যে একটা সেটা দুর্ঘটনায় পরিণত না হয়। এটা আমি একটু বলবো সবাইকে সচেতন হতে। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছেন শিল্পী গমেজ আপু। আপনার কোনো কথা থাকলে দর্শককে আমি প্রথমে এই সরাসরি কেমন ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে যারা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে ঈদের এই আয়োজনকে আলোকিত করবার জন্য। আগামীতেও প্রত্যাশা রাখছি আপনাদের পাবো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজন, ডক্টরস ঈদ আড্ডা। শুধু ডক্টর ছিল এমন নয়, আমাদের নার্স আপনারাও ছিলেন। তাদের কথাগুলি শুনতে শুনতে অনেকটা সময় পেরিয়ে গেছে। খুবই মূল্যবান কিছু পরামর্শ এবং কথা তারা বলেছেন, যেগুলি আমরা আমাদের চলার পথে যদি মেনে চলি তাহলে অবশ্যই সুস্থ এবং সুন্দর জীবন পাব। আর তারা তাদের জায়গা থেকে আমাদের সেবাদানের সর্বোচ্চ চেষ্টা করে যান। এজন্য আমরা আমাদের দুঃখ কষ্ট ভুলে তাদের সহযোগিতা করব এবং আমাদের সেবা গ্রহণ করব। প্রিয় দর্শক, ঈদের এই আনন্দে প্রত্যেকের পরিবার, সমাজ এবং আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দর মতো ঈদ করুন। আপনার আশেপাশ এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই প্রত্যাশা রেখে আমি আব্দুল গনি বিদ্যান আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।